নমস্কার, বিদ্যাসাথী পেজ থেকে আজকে আমি মৈত্রেয়ী ব্যানার্জি আবারও একটা লাইভে। আগে দুটো লাইভে আমি যেমন বলেছিলাম, আজকেও এই একই কথা রিপিট করছি যে আমার এই লাইভগুলো থেকে কোনো প্রত্যাশা নেই। কেউ যদি দেখেন দেখবেন, না দেখেন না দেখবেন, কেউ যদি শোনেন শুনবেন, না শোনেন না শুনবেন। কিছু কথা আমার বলার থাকে। দীর্ঘ বহু বছর আমি শিক্ষক প্রশিক্ষণের সঙ্গে যুক্ত রয়েছি এবং সেই বিষয়ে কিছু কথা যেগুলো বলতে চাই সেগুলোই আমি লাইভে এসে বলছি। যদি আপনাদের মনে হয় শুনবেন, যদি আপনাদের কাজে লাগে শুনবেন। এছাড়াও আজকে যেটা বিষয় সেটা হচ্ছে প্রাইভেট স্কুলে প্লেসমেন্ট, মানে বেসরকারি স্কুলে যে শিক্ষক শিক্ষিকা বা অ্যাসিস্ট্যান্ট টিচার যে নেওয়া হয় সেটা কিভাবে পাওয়া যায় সেই নিয়ে আজকের লাইভ। তো এই বিষয়ে আমি না বাঙালিদের মধ্যে ভীষণ একটা তাচ্ছিল্যের মনোভাব লক্ষ্য করেছি, যেটা কিন্তু অন্য কোনো প্রদেশে নেই। আমি কাজের সূত্রে সারা ভারতবর্ষ আমাকে যেতে হয়, বিভিন্ন জায়গায় আমি যাই, ঘুরি, বিভিন্ন জায়গার ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গার এডুকেশনাল ইনস্টিটিউট, এগুলোর সঙ্গে তো আমাদের যোগাযোগ রয়েছে। তো সেখানে কিন্তু প্রাইভেট স্কুলে চাকরি যারা করে তাদের নিয়ে যেমন তাচ্ছিল্য বা হাসাহাসির ব্যাপার নেই, সেখানে প্লেসমেন্টে নিয়েও কিন্তু আমাদের এখানকার মতন না কুঁচু ব্যাপার নেই। অদ্ভুত ব্যাপার এটাই যে এটা আমি কি বলবো, এটা একটা অদ্ভুত বিষয় যে বাঙালি নিজের এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের বাচ্চাকে কিন্তু পড়াতে চায় প্রাইভেট স্কুলে, কিন্তু নিজে চাকরি চায় গভর্নমেন্ট স্কুলে, নিজে চিকিৎসা করতে চায় কর্পোরেট হাসপাতালে, কিন্তু আবার নিজে যদি চাকরি পেতে চায় সেটা কিন্তু গভর্নমেন্ট হাসপাতালে। মানে গভর্নমেন্ট হাসপাতালে বা গভর্নমেন্ট স্কুলে আমরা চাকরিটা চাই কেন? মানে আম বাঙালি মানে সাধারণ মানুষের ধারণা বোধ হয়, বেশিরভাগ, সবাই অবশ্যই নন, ধারণা যে প্রাইভেট স্কুলে তো যে কোনো রকম যোগ্যতাতেই চাকরি পেয়ে যাওয়া যায়। প্রাইভেট স্কুলে চাকরি পাওয়ার জন্য আবার আলাদা করে ট্রেনিং নিতে লাগে নাকি? ও চেনাশোনা থাকলেই, একে ওকে ধরাধরি করলেই বা স্কুলের ম্যানেজমেন্টের সঙ্গে কোনো রকম ভাবে গোপন আঁতাত থাকলেই চাকরি হয়ে যায়। কিন্তু গভর্নমেন্টের চাকরি না, সেটা তো যথেষ্ট গম্ভীর বিষয়, সেটা যথেষ্ট মানে শক্ত বিষয়। তার জন্য পরীক্ষা দিতে হয়, তার জন্য অনেক কিছু করতে হয়। এবং গভর্নমেন্ট স্কুলে চাকরি মানে বা গভর্নমেন্ট হসপিটালে চাকরি মানে বা গভর্নমেন্ট সেক্টরে চাকরি মানে বোধহয় ফাঁকি দেওয়ার অনন্ত সুযোগ। যারা আজকে গভর্নমেন্টের চাকর, যারা আজকে গভর্নমেন্টের চাকরি করছেন, তারা জানেন কথাটা কতটুকু হাস্যকর, কতটা হাস্যকর যে আজকের দিনে কিন্তু গভর্নমেন্টে যে মানে কাজ করা প্রেশারও কিন্তু কর্পোরেটের চেয়ে এক বিন্দুও কম নয়, উল্টে কোনো কোনো সময় বেশি। বিশেষত যখন ভোটের ডিউটি থাকে, বিশেষত যখন কোনো স্পেশাল ডিউটি পড়ে, তখন যে গভর্নমেন্টের যে যারা এমপ্লয়ি তাদের যে পরিমাণ খাটাখাটনি করতে হয় সেটা কিন্তু প্রাইভেটে কিন্তু করতে হয় না। কিন্তু তারপরেও সাধারণ বাঙালির ধারণা গভর্নমেন্ট চাকরি মানেই হচ্ছে সেটা এক ধরনের স্বর্গসুখ, সেটা এক ধরনের সর্বোচ্চ নিরাপত্তা, সর্বোচ্চ রকম সেখানে কিন্তু আমার মানে চাকরি থেকে রিটার্ন আসার সুবিধা, পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি বা ইএসআই তো আজকাল খুব কম টাকার স্যালারিতে থাকে, তার থেকে বেশি টাকা স্যালারি হলে তো মেডিকেল বেনিফিট থাকে। কিন্তু গভর্নমেন্টের তুলনায় যদি আপনি প্রাইভেটে দেখেন, প্রাইভেটেও কিন্তু চাকরিতে অসুবিধা আছে এমন কিছু নয়। তফাৎ কোন জায়গাটাতেই, গভর্নমেন্টও চাকরি পেতে গেলে চাকরি পরীক্ষা দিয়ে পড়াশোনা করে একটা যোগ্যতা মানে পৌঁছে তবে চাকরি পেতে হয়। তারপরে সেই চাকরি টিকিয়ে রাখতে পরবর্তী অনেকগুলো বছর তাকে প্রচন্ড রকম একটা যুদ্ধে যেতে হয়। একই রকম ভাবে প্রাইভেটেও কিন্তু চাকরি পাওয়াটা সহজ নয়। চাকরি পেতে গেলে তাকে ট্রেনিং নিয়ে, তাকে পরীক্ষা দিয়ে বা কোনো সময় পরীক্ষা ছাড়াও শুধু ট্রেনিং এর জোরে বা কোনো ভাবে তাকে কোনো একটা জায়গা থেকে ছোট থেকে ধাপে 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 তাকে উঁচুতে উঠতে হয়। তো আমরা আজকে বৃহত্তর ক্ষেত্রে চাকরির কথাটা বলতে আসি। আমরা আজকে যেটা বলতে বসেছি সেটা হচ্ছে শুধুমাত্র প্রাইভেট স্কুলে চাকরি। প্রাইভেট স্কুলে চাকরির ক্ষেত্রে প্রাইভেট স্কুল ওনার যারা বা প্রাইভেট স্কুলের ডিরেক্টর যারা, সেক্রেটারি যারা, তারা রাস্তাঘাটে তাদেরকে অনেকেই বলেন, এই তুই একটা স্কুল করেছিস না, এই আমার মেয়েটাকে নিয়ে নে, তো পড়াবে টড়াবে, যা নিয়ে নে। মানে বিষয়টা এরকমই, তারা প্রাইভেট স্কুলে পড়ানোর জন্য কোনো যোগ্যতা লাগে না আদৌ, কিন্তু বিষয়টা উল্টো, একেবারেই উল্টো। প্রাইভেট স্কুলে পড়াতে গেলে প্রথম দিন থেকে
দড়ির ওপর হাঁটতে হয়, অনেক বেশি যোগ্যতা মানে পরিচয় দিতে হয়। কিন্তু তারপরেও লোকের ধারণা যে কোনো না কোনো ভাবে প্রাইভেট স্কুলে ঢুকে যাওয়াটা কোনো ব্যাপার না, একটু চেনা জানা থাকলেই তো ঢুকে যায়, দেবে তো ওই কটা টাকা মাইনে। কিন্তু এবার আসি আসল বাস্তব ব্যাপারটাতে। প্রাইভেট স্কুলে ঠিক আছে, আপনার না হয় ম্যানেজমেন্টের সঙ্গে চেনা জানা আছে, আপনি কোনো না কোনো ভাবে একটা ছোটখাটো অ্যাসিস্ট্যান্ট টিচারের চাকরি ম্যানেজ করে নিলেন, 5,000 6,000 টাকা মাইনের চাকরি ম্যানেজ করে নিলেন। তারপর একটা ক্লাসে যখন 40টা বাচ্চার সামনে আপনাকে দাঁড়াতে হবে না বুঝি, পড়াতে হবে না বুঝি, পড়াতে তো হবে, দাঁড়াতে তো হবে, কাজটা তো করে দেখাতে হবে, লেসন প্ল্যান করতে তো হবে, চার্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু যেগুলো যেগুলো আজকের দিনে টিচিং লার্নিং মেটেরিয়ালস সেগুলো ইউজ করে আপনাকে করতে হবে। মানে প্রতিটা পদক্ষেপে কিন্তু আপনাকে আপনার যোগ্যতার পরিচয় দিতে হবে। সরি, তো সেই যোগ্যতার পরিচয় দেওয়ার জন্য আপনার কি কোনো প্রশিক্ষণ দরকার নেই? আপনি স্বয়ংভূ শুধুমাত্র একটা গ্র্যাজুয়েট হয়েছেন বা টেনে টুনে একটা পোস্ট গ্রাজুয়েশন করেছেন মানে আপনি পড়ানোর বিষয় সবকিছু জেনে গেছেন? এটা কি সম্ভব? পড়ানোর বিষয়ে আপনি সবকিছু জানেননি। পড়াতে গেলে কিছু টেকনিক দরকার। আজকের দিনে যে সব প্রাইভেট স্কুল রয়েছে, মেইনলি সিবিএসই বোর্ড রয়েছে, আইসিএসসি বোর্ড রয়েছে, বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারেও কিন্তু অনেকগুলো প্রাইভেট স্কুল রয়েছে, সেই সব স্কুলে কিন্তু যথেষ্ট টেকনিক মেনে পড়ানো হয়। সেখানে কিন্তু যেমন তেমন করে যাহক তাহক করে বিষয়বস্তুটাকে না বুঝিয়ে চলে এলে শিক্ষক বা শিক্ষিকা চলে না। তাহলে শিক্ষক বা শিক্ষিকাকে তার বিষয়, তিনি যে বিষয়টা পড়াচ্ছেন, হতে পারে তিনি ইতিহাস পড়াচ্ছেন, হতে পারে তিনি ভূগোল পড়াচ্ছেন, হতে পারে তিনি অঙ্ক কষাচ্ছেন, বা হতে পারে তিনি ড্রয়িং বা এই ধরনের কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করাচ্ছেন, কিন্তু তাকে সেই বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা রাখতে হয়। তার সঙ্গে তাকে আধুনিক যে পড়ানোর পদ্ধতি, যেটা টিচিং টেকনিক, যেটাকে বলা হয় শিক্ষা বিজ্ঞান বা পেডাগগি, সেটা সম্পর্কেও ধারণা রাখতে হয়। কি করে তিনি ক্লাসে 40টা বাচ্চা বা 30টা বাচ্চা একসঙ্গে হ্যান্ডেল করবেন। বাচ্চা হতে পারে, বড় হতে পারে, যে কোনো ক্লাসে হতে পারে। একটু বড়দের হ্যান্ডেল করার টেকনিক আলাদা, ছোটদের হ্যান্ডেল করার টেকনিক আলাদা। ছোটরা হয়তো নিজেদের মধ্যে মারামারি করতে পারে, টিফিন চুরি করে খেতে পারে, নানান রকম ঝামেলা করতে পারে। তাহলে তাদেরকে হ্যান্ডেল করার টেকনিকটা এগুলোও কিন্তু শিখতে হয়। না শিখে কেউ ভুঁইফোড় হয়ে কিন্তু এখানে চলে আসতে পারেন না। তো এই প্রথম কথা যেটা ভাবতে হবে যে প্রাইভেট স্কুল হোক বা গভর্নমেন্ট স্কুল হোক, দু জায়গাতেই পড়াতে গেলে কিন্তু যোগ্যতা দরকার। এবং সেই যোগ্যতা শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে আসে না। সেই যোগ্যতা পেতে গেলে আপনাকে কোনো না কোনো ট্রেনিং এর মধ্যে যেতেই হবে। হতে পারে সেটা একেবারে ছোট মন্টেসরি টিচার্স ট্রেনিং, হতে পারে সেটা ডিএলএড, হতে পারে সেটা বিএড, বা হতে পারে আরো অনেক রকমের টিচার্স ট্রেনিং রয়েছে। আর্লি চাইল্ডহুড এডুকেশন আজকের দিনে কিন্তু বেশিরভাগ বড় বড় স্কুলে কিন্তু আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে কিন্তু যারা করেছে তাদেরকেই নেওয়া হচ্ছে। তো এই ধরনের ট্রেনিং না থাকলে আপনি কিন্তু কোনোভাবে সেখানে পেনিট্রেশন করতে পারবেন না, কোনোভাবেই কিন্তু একটা রিনোড স্কুলে আপনি কিন্তু যেতে পারবেন না। এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে চাকরি পাওয়ার পর চাকরিটাকে টিকিয়ে রাখা। কি করে চাকরিটাকে টিকিয়ে রাখবেন? প্রচুর লোককে বলতে শুনি যে প্রাইভেট স্কুলে তো মারাত্মক পলিটিক্স, এই ওর পিছনে লাগে, ওর পিছনে লাগে, মারাত্মক চাপ, এত এত খাতা দেখতে হয়, এত এত লেসন প্ল্যান করতে হয়, এত এত ওয়ার্কশিট বানাতে হয়, এত এত টিচিং লার্নিং মেটেরিয়ালস তৈরি করতে হয়, তারপরে প্রতিদিন থাকে মিটিং, প্রতিদিন থাকে মানে টিচার ইনচার্জ, প্রিন্সিপাল সকলের সঙ্গে একটা কোঅর্ডিনেশন যে মিটিং, সেইগুলো তো এগুলো কর্পোরেটে থাকে না। যারা কর্পোরেটে চাকরি করেন, টিসিএস, ডেলয়েট, ক্যাপজেমিনি, কগনিজেন্ট, বড় বড় নাম আরো আছে, 100টা নাম বলে ফেলা যায়। আমি নাম বলতে বলে এটা তো ওইগুলোর বিজ্ঞাপন নয়, এটা কোনো বিজ্ঞাপনই নয় রাদার, তবুও আমি বলছি। তো যারা কর্পোরেটে চাকরি করেন তাদেরকে কি তাদের টিম লিডারের কথা শুনে চলতে হয় না? তাদেরকে কি কোনো মিটিং মানে বা এই ধরনের ইনার নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন করতে হয় না? আজকের দিনে কিন্তু প্রাইভেট স্কুলও সেই কর্পোরেট কালচারই মেনে চলে, কর্পোরেট কালচারও ফলো করে। কেন? সেখানে কিন্তু কাজে 100% আউটপুট পাওয়া যায়। সেই কারণে আজকে ব্যাংকে যেমন কর্পোরেট কালচার চলে, যে কোনো মানে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যেমন কর্পোরেট কালচার চলে, যে কোনো ব্র্যান্ডেড স্কুলেও কিন্তু কর্পোরেট কালচারই চলে। কর্পোরেট কালচার মানে কিন্তু ওই যে আপনাদের ধারণায় যারা ধারণা করেন যে লেঙ্গি মারা একে অপরকে, সেটা নয়।
কর্পোরেট কালচার মানে কিন্তু একটা হায়ারার্কি মেনটেন করে একটা স্টেপ বাই স্টেপ একটা কাজকে পুরোপুরি সাকসেসফুল করা। তো একটা কাজকে সাকসেসফুল করতে গেলে কিন্তু একদম লোয়ার লেভেল কর্মী থেকে হায়ার লেভেল কর্মী প্রত্যেকটা ধাপকে সক্রিয় থাকতে হয়। তো স্কুলেও কিন্তু সেটাই করতে হয়। একটা বাচ্চাকে সার্ভিস দিতে গেলে একদম স্কুলের আয়ামাসি থেকে শুরু করে প্রিন্সিপাল ম্যাডাম বা প্রিন্সিপাল স্যার পর্যন্ত যে পরপর হায়ারার্কি আছে প্রত্যেককে অ্যাক্টিভ থাকতে হয়। তো সেজন্যই প্রাইভেট স্কুলে অত্যন্ত রকম পলিটিক্স গভর্নমেন্ট স্কুলে নেই এই কথাটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আপনাদের একটা পরিসংখ্যান দিই। পরিসংখ্যানটা এরকমই, আমি কিছুদিন আগে পরিসংখ্যানটা দেখেছিলাম, এখানে আমার কাছে রয়েছে, যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কতগুলো স্কুল বন্ধ হচ্ছে। আপনারা যদি চান আমি কমেন্টে অ্যাটাচ করে দিতে পারি, পরে দিয়ে দেবো, যে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে মোট 6710টি স্কুল বন্ধ হতে চলেছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় হচ্ছে 6710, উচ্চ প্রাথমিক বিদ্যালয় আছে 1496, আর মানে মাধ্যমিক বিদ্যালয় নেই, একেবারে মাধ্যমিক বিদ্যালয় তেমন কিছুই বন্ধ হচ্ছে না, মাত্র একটি দেখাচ্ছে। এবং শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের চাকরি যাচ্ছে প্রায় 20,535 জনের। চাকরি হয়তো যাবে না, যারা কন্ট্রাকচুয়াল তাদের যাবে, কিন্তু যারা পার্মানেন্ট তাদের তো যাবে না। তাদের কি করা হবে? অন্য স্কুলে বদলি করে দেওয়া হবে। হয়তো সেটা ঘরের কাছে নয়, যেটা ঘরের কাছে স্কুলে এতদিন করছিলেন সেই স্কুলটা বন্ধ হয়ে গেলে ডেফিনেটলি তাদের অন্য জায়গায় বদলি করে দেওয়া হবে, এবং তার জায়গায় কিন্তু আর নতুন লোক নেওয়া হবে না। তো দিনে দিনে কিন্তু এই যে পরিসংখ্যান এটাই দেখায় যে সরকারি স্কুল কিন্তু কমছে। কেন কমছে সরকারি স্কুল কমছে একটাই কারণে, বেসরকারি স্কুল বাড়ছে এবং মানুষের বেসরকারি স্কুলে পড়ানোর প্রবণতা বাড়ছে। আজ থেকে 25 বছর আগে বা 30 বছর আগে আমরা যখন পড়াশোনা করেছি, 30 বছর আগে, আরো বেশি আগে, 30-35 বছর আগে, তখন কিন্তু বেসরকারি স্কুল এত ছিল না। তখন বেসরকারি স্কুলে এত পড়ানোর প্রবণতাও ছিল না। বাবা মাদের কনসেপ্ট এটাই ছিল যে বাড়ির কাছের যেটা সরকারি স্কুল, সেটা ভালো হোক মন্দ হোক মাঝারি হোক যেমন হোক, স্কুল তো একটা, একই তো সিলেবাস, তো সেখানেই পড়ানো হোক। আমরাও এইভাবে পড়েছি। আমার সঙ্গে নিশ্চয়ই অনেকেই একমত হবেন যারা আমার বয়সী, মানে আমার বয়স 50 বছর, তো আমার বয়সী যারা বা আমার থেকে ছোট যারা 45, 46, 40, তারা কিন্তু সবাই এই কালচারটার সঙ্গে পরিচিত যে বাড়ির কাছে সরকারি স্কুলেই কিন্তু তারা তাদের ছোটবেলার পড়াশোনাটা করেছেন, মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনাটা। তারপরে তারা কাছাকাছি কোনো কলেজে গেছেন। এই তো কলেজটার ক্ষেত্রে একটু দূর, তখন বাবা মারা মেনে নিতেন যে বড় হয়ে গেছে তো ছেলে মেয়ে, এবার যেতে পারে কলেজে, বাসে উঠে, অটোতে উঠে। কিন্তু তার আগে পর্যন্ত স্কুলিং সবসময় ঘরের কাছে, এবং সেটা সরকারি স্কুল, এটাই ছিল ট্রেন্ড। ধীরে ধীরে গত 15 বছরে বদলেছে, সমাজ বদলেছে, দৃষ্টিভঙ্গি বদলেছে, মানুষের মানে ছেলে মেয়েদের পড়াশোনা করানোর যে সুযোগ সেটারও ব্যাপ্তি ঘটেছে। সেজন্য অনেক বেসরকারি স্কুল তৈরি হয়েছে। তো বেসরকারি স্কুলের মধ্যে কোনটা খুব ভালো, কোনটা খুব মন্দ, কোনটা মাঝারি, আমরা সেই আলোচনায় কখনোই যেতে পারি না। একটা স্কুল প্রথমেই একদম বিরাট কিছু হয়ে যেতে পারে না, সেটা যত বড় ব্র্যান্ডই হোক না কেন, তাকে জিরো থেকেই শুরু করতে হয়। বা সে যদি কোনো বিখ্যাত ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি হয়, তাহলে হয়তো সে জিরোর জায়গায় 1 বা 2 থেকে শুরু করতে পারে, কিন্তু আলটিমেটলি তাকেও শুরু করতে হয় একটা না একটা কোনো বেসিক জায়গা থেকে। তাকে নিজেকে আগে প্রমাণ করতে হয়, 5 বছর, 6 বছর, 10 বছর তার লেগে যেতে পারে নিজেকে প্রমাণ করতে, যে হ্যাঁ এই স্কুলের ফ্যাকাল্টি ভালো, এই স্কুলে পড়াশোনা ভালো, এই স্কুলে এনভায়রনমেন্ট ভালো, এই স্কুলে এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস ভালো, তবে সেই স্কুলটার ওপর কিন্তু গার্জিয়ানদের একটা ট্রাস্ট জন্মায়। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তো গত 15 বছরে এই যে বেসরকারি স্কুল, 15 বা 20 বছরে, 20 বছরই আমি রাদার ধরে নিতে পারি, গত 20 বছরে এই যে বেসরকারি স্কুলে যে পড়ানোর প্রবণতাটা বেড়েছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার পরিবারের মধ্যে এই মুহূর্তে যারা স্কুলে পড়ছে তাদের সিংহভাগই বেসরকারি স্কুলে পড়ছে। আপনার পাড়া প্রতিবেশীদের মধ্যে যেসব বাচ্চারা স্কুলে পড়ছে তারাও সিংহভাগে কিন্তু বেসরকারি স্কুলে পড়ছে।
তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ ছেলেমেয়েরাই, বিশেষত শহরাঞ্চলের ছেলেমেয়েরা এবং মানে মানে ধরুন কলকাতা শহর এবং তার যে নর্থ সাবাব, সাউথ সাবাব, ইস্ট সাবাব, ওয়েস্ট সাবাব, সব জায়গা থেকে যে ছেলেমেয়েরা, এরা কিন্তু বেশিরভাগ প্রেফারেন্স তাদের গার্জিয়ানদের প্রেফারেন্স কিন্তু অবশ্যই বেসরকারি স্কুল, মানে প্রাইভেট স্কুল। তাহলে গভর্নমেন্ট স্কুলগুলো এই অঞ্চলে অবহেলিত থাকছে ইন দ্য সেন্স, যেসব স্কুলে ভালো টিচিং ফ্যাকাল্টি নেই, যেসব স্কুলে পড়াশোনার এনভায়রনমেন্ট নেই বা ঠিক মতো ল্যাব নেই বা যাই হোক, কোনো না কোনো স্কুল তো এখানে বন্ধ হচ্ছে। কলকাতা জেলার মধ্যে তো অনেকগুলো স্কুল আছে যেগুলো বন্ধ হচ্ছে। তো সেই স্কুলগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, তার স্টুডেন্টরা অন্য, হয়তো কেউ একটা অংশ যাচ্ছে অন্য গভর্নমেন্ট স্কুলে, একটা অংশ যাচ্ছে প্রাইভেট স্কুলে। যে বাবা মা আজকে খুব কম রোজগার করেন, তারাও ভাবছেন যে আমরা আমাদের বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াবো। ইংলিশ মিডিয়াম কনসেপ্ট কি? প্রাইভেট স্কুল, যেখানে অন্তত পক্ষে ইংলিশে কমিউনিকেশন কিছুটা হলেও শিখবে, কিছুটা হলেও স্মার্টনেস শিখবে। পড়াশোনাটা তো সবটাই নির্ভর করে স্টুডেন্ট এবং গার্জিয়ান এবং টিচার, এই শোই যে তিনটে পিলার, সেটার উপরে। একা কিন্তু টিচার বা গার্জিয়ান মিলে কিন্তু একটা স্টুডেন্টকে পড়াতে পারে না, যতক্ষণ না তিনটে জায়গা একটা নির্দিষ্ট ইকুইলিব্রিয়ামে আসছে, ততক্ষণ পড়াশোনাটা হয় না। পড়াশোনার কথা বাদ রেখে বলছি, কেন পড়াশোনাটা আজকের দিনের শিক্ষা ব্যবস্থায় সব থেকে গৌণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পড়াশোনার কথা বাদ রেখেই বলছি, গার্জিয়ানদের মধ্যে, মানে অভিভাবকদের মধ্যে একাংশ চাইছেন আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ুক, বেসরকারি স্কুলে পড়ুক। সেই কারণে বেসরকারি স্কুল বাড়ছে, সেই কারণে সরকারি স্কুল কমছে। এবং বেসরকারি স্কুল বাড়ছে মানে বেসরকারি স্কুলে টিচার নেওয়ার প্রবণতাও বাড়ছে, বেসরকারি স্কুলের চাকরি স্কোপও বাড়ছে। তো এই যে বেসরকারি স্কুলের চাকরি স্কোপ পেতে গেলে প্রথমেই যেটা দরকার, সাবজেক্ট, মানে যিনি যে সাবজেক্টেই দক্ষ হন না কেন, তাকে পড়াশোনাটা ঠিক মতো তার সময়ে করতে হবে। ফাঁকি দিয়ে পাশ করলে চলবে না। ফাঁকি দিয়ে পাশ করে কিন্তু পড়ানো যায় না। আর যাই করা যাক, অন্য প্রফেশনে যাওয়া যায়। ডিগ্রি নিয়ে তো মানে অনেকেই অনেক প্রফেশনে চলে যেতে পারে, সেটার কথা বলা হচ্ছে না। বাট টিচিং প্রফেশনে যেতে গেলে যিনি বোটানি পড়াবেন তাকে বোটানিতে দক্ষ হতেই হবে, যিনি পলিটিক্যাল সায়েন্স পড়াবেন তাকে পলিটিক্যাল সায়েন্সে দক্ষ হতেই হবে। তো সেখানে তার নিজের সাবজেক্ট সম্পর্কে দক্ষতা দরকার, তার প্রপার একটা প্রশিক্ষণ দরকার। প্রপার প্রশিক্ষণটা কি বললাম, মন্টেসরি টিচার্স ট্রেনিং থেকে বিএড, তার মাঝখানে অনেকগুলো ভাগ রয়েছে, যার যেটা পকেটে পোষাবে তিনি সেটা নেবেন। তারপরে দরকার বিভিন্ন স্কুলে গিয়ে ইন্টারভিউ দিয়ে এই মানসিকতা রাখা যে আমি একেবারে ছোট থেকে শুরু করব। হতে পারে সেটা 5-6 হাজার টাকার চাকরি। ট্রাস্ট মি, বিশ্বাস করুন, আজকের দিনে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে যেখান থেকে দেখছেন না কেন আমার এই লাইভটা, আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যতগুলো রিনোন্ড প্রাইভেট স্কুল দেখেন, যতগুলো ভালো ভালো প্রাইভেট স্কুল দেখেন, তাদের টিচারদের কাছে জিজ্ঞাসা করে আসবেন, 80% টিচার বলবেন তারা কিন্তু তাদের কেরিয়ার ওই 0 থেকেই শুরু করেছিলেন। মানে প্রথমে কিন্তু ভীষণ ছোট থেকেই, হয়তো কোনো একটা ছোট প্রি প্রাইমারি স্কুলে পড়ানো থেকেই শুরু করেছিলেন, খুব কম টাকা মাইনের একটা ওপেনিং তিনি পেয়েছিলেন। আস্তে আস্তে তিনি নিজেকে যোগ্য প্রমাণ করেছেন, ধাপে ধাপে ওপরে উঠে আজকে কিন্তু তিনি একটা আইসিএসসি হোক বা সিবিএসসি হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, তার স্কেলে মাইনে পাচ্ছেন, একদম যে প্রপার যে মানে মাইনে স্কেল হয় সেই স্কেলে মাইনে পাচ্ছেন এবং সমস্ত রকম সুযোগ সুবিধা পাচ্ছেন। তার কারণ একটাই, তিনি একটা সময় কিন্তু প্রচুর পরিশ্রম করেছেন। এই জিনিসটার কোনো বিকল্প নেই। যেমন পড়াশোনাটা ঠিক মতো জানতে হবে, যেমন প্রশিক্ষণটা ঠিক মতো করতে হবে, তেমনি এই মানসিকতা থাকতে হবে প্রাইভেট স্কুলে পড়ানোর ক্ষেত্রে। আজ আমি শুরু করছি ভীষণ ছোট দিয়ে, কিন্তু আমি একদিন ওপরে উঠবই এবং এই যে ওপরে উঠবো, ধাপে ধাপে ওপরে ওঠার যে সিঁড়িটা, আমাকে কন্টিনিউয়াসলি কিন্তু আমাকে নিজেকে আপগ্রেডেড রাখতে হবে। মানে আমাকে নিজের পড়াশোনাটাও কিন্তু চালিয়ে যেতে হবে পড়ানোর পাশে পাশে। তার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু এই যে টিচিং মানে টিচার্স ট্রেনিংটা আমি যদি প্রথমে মন্টেসরি দিয়ে শুরু করি, তারপরে প্রাইমারি, তারপরে সেকেন্ডারি, তারপরে আরো উঁচু দিকে অনেক রকম টিচার্স ট্রেনিং রয়েছে, আমাকে কিন্তু সেগুলো নিতে নিতে যেতে হবে এবং আমাকে ক্রমশ ওপরে ওঠার যে সিঁড়িগুলো, সেই সিঁড়িগুলো কিন্তু আমার সামনে আমার ধরা দেবে একমাত্র আমার দক্ষতার বিনিময়।
আমার নলেজের বিনিময় মানে জ্ঞান দক্ষতা এগুলো অর্জন করতে পারলেই তবে কিন্তু আমি ওপরে উঠবো, নইলে কিন্তু আমি নিচেই থাকবো। সিটেট বলে একটা পরীক্ষা হয়, সেন্ট্রাল টেট, অনেকেই জানেন যারা মানে টিচার ট্রেনিং করেন এবং যারা টিচার হতে চান তারা দেন। সিটেট পরীক্ষাটাও কিন্তু সর্বভারতীয় একটা টিচার্স এলিজিবিলিটি টেস্ট। এই টিচার্স এলিজিবিলিটি টেস্টে কিন্তু প্রি প্রাইমারি, প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সবগুলো লেভেলের জন্য সিবিএসই স্কুলের জন্য কিন্তু পরীক্ষা নেওয়া হয় এবং এই পরীক্ষাটা প্রতি বছর হয়। প্রতি বছর ভীষণ অনেস্টলি পরীক্ষা হয়, অনেস্টলি রিক্রুটমেন্ট হয়। কিন্তু যারা স্টেট বোর্ডের ছেলেমেয়ে, বিশেষত যারা ধরুন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা মিডিয়ামের ছেলেমেয়ে, তারা প্রথমে এই সিটের প্রথম নলেজটা নেয়, ঠিক কথা, অনেকে জানে, কিন্তু পরীক্ষাটা দিতে ভয় পায়, কারণ ইংরেজি। এই একটা ভাষাকে এত ভয় পাওয়ার কি আছে আমার মাথায় ঢোকে না। এত ভয় পাওয়ার মতো তো কিচ্ছু নেই। সিটের পরীক্ষাটা ইংরেজিতে হয় ঠিক কথা, কিন্তু যে ইংরাজিটা মানে যে ইংরাজি ভাষাটা ওখানে ব্যবহার হয় সেই ইংরাজি ভাষাটা একটা গ্র্যাজুয়েট মেয়ে অনায়াসে জানে, বা একটা গ্র্যাজুয়েট ছেলে অনায়াসে সেটা পারে। কেন পারবে না? সে তো গ্র্যাজুয়েশন অব্দি ইংরাজি ভাষাটা পড়ে এসেছে। হ্যাঁ, প্রপারলি গ্রুমিং তার হয়নি, ছোটবেলা থেকে সে হয়তো স্টেট বোর্ডের আওতায় ছিল, যেখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গতে যেমন বাংলা, তো বাংলা মাধ্যম স্কুলে পড়ে সে কি ইংরেজিতে পড়েনি? সে হয়তো ইংরেজিতে কথাটা বলতে পারে না, কিন্তু তার বাইরে তো সবটাই পারে, না পড়ার মতো তো কিছু নেই। সে এই যে পারছে, সে শুধুমাত্র কনফিডেন্ট নয় যে আমি সিটেটটা দেবো, দিয়ে আমি কোনো না কোনো সিবিএসই বোর্ডের স্কুলের জন্য অ্যাপ্লাই করব। সিটেট পাস করা থাকলে কিন্তু অনেক ভালো অপরচুনিটি পাওয়া যায়। তো সিটেটটা যে দিতে যাবে সেই ভয়েতেই যারা অস্থির, তারা কিন্তু সিটেটটা দিতে যেতেই চায় না। কেন না? ইংরেজিতে আমরা পারবো না। প্রথমেই তারা এই মানে মাইন্ডসেট তৈরি করে নেয় যে আমাদের কাছে ইংরেজিটা ভীষণ টাফ। টাফ নয়, ট্রাস্ট মি, একটুও শক্ত নয়। সিটেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল টেটের থেকে অনেকাংশে সহজ। একটু পড়াশোনা করলেই কিন্তু সিটেটে পাস করা যায়, এবং একটু পড়াশোনা করলে, একটু যদি মানে চেষ্টা করলেই কিন্তু স্পোকেন ইংলিশ আয়ত্ত করে ফেলা যায়। এমন কিছু হাতি ঘোড়া বিষয় নয়। যেটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা বলে সেটুকু কিন্তু বাংলা মিডিয়াম বা অন্যান্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজের স্টুডেন্টরাও কিন্তু অনায়াসে পারে। এইটুকু যদি একটু সাহস করে কেউ এগোয় প্রাইভেট স্কুলে, সে কিন্তু ভালোভাবে নিজের কেরিয়ার তৈরি করতে পারবে। বাস্তব কিন্তু এটাই। গভর্নমেন্ট স্কুল দিনের পর দিন বন্ধ হবে। সারা ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে বেসরকারীকরণ হবে। রেলের ক্ষেত্রে বেসরকারীকরণ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্কুলের ক্ষেত্রে বেসরকারীকরণ হচ্ছে, নিঃশব্দে হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। গভর্নমেন্ট স্কুল আস্তে আস্তে বন্ধ হচ্ছে, প্রাইভেট স্কুল ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড, মিডল ব্র্যান্ডেড চলছে। তাহলে আপনারা চাকরি কি করবেন না? নাকি আপনারা সবাই মিলে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়ে অন্য কোথাও পাড়ি দেবেন, দেশের অন্য কোনো প্রান্তে? সবাই তো যেতে পারবেন না। সবাইকে চলে গিয়ে অন্য কোথাও চলে যেতে পারে না তো। আপনাকে তো থাকতে হবে এখানেই। আপনাকে যদি এখানে থাকতে হয়, এখানেই চাকরি করে খেতে হয়, একটু মাইন্ডসেটটা চেঞ্জ করুন না, একটু ভালো করে ভাবুন না যে সরকারি ক্ষেত্রে চাকরি নেই, কিন্তু বেসরকারি ক্ষেত্রে তো চাকরি আছে। এই প্রসঙ্গে আমি আগের কোনো লাইভে বলেছিলাম কিনা আমার মনে নেই, জাস্ট একটা কথা মনে এলো। আমাদের একজন ছাত্রী, সম্প্রতি শুনলাম ঘটনাটা, আমাদের একজন ছাত্রী আমাদের কাছ থেকে প্রশিক্ষণ বা ট্রেনিং নিয়েছিল, নিয়ে একটা ছোট স্কুলে আমরা তাকে চাকরি দিয়েছিলাম এবং সেখানে সে চাকরিটা করছিল। কিন্তু যেহেতু সেখানে ছোট বাচ্চাদের হ্যান্ডেল করতে হয় এবং সেখানে যেহেতু সে নতুন এবং ফ্রেশার, তার উপর কিছুটা কাজের প্রেশার তো ছিলই, এবং সেটার জন্য সে প্রচন্ড অতিষ্ঠ হয়ে গেছিল। হয়ে গিয়ে বাড়িতে যখন বলেছে আমার ভালো লাগছে না, এত ঝামেলা, এত প্রেশার, তখন তার বাবা বলেছে, হয়তো তার বাবা প্রচুর ধনী মানুষ, তিনি বলেছেন যে ওই টাকা চাকরি তোমাকে করতে হবে, তুমি ছেড়ে দাও, ওটা আমি তোমাকে হাত খরচা হিসেবে দিয়ে দেবো, তুমি বাড়িতে বসে থাকো। মেয়েটি আনন্দ চিত্তে ওই 5-6 হাজার টাকা যেটাই পাচ্ছিল স্কুলে, সেটা নিয়ে হাত খরচা নিয়ে বাড়িতে বসে আছে। ভেরি গুড। আপনার কি মনে হলো, বাবা ঠিক করেছেন না ভুল করেছেন? আমি যদি একজন শিক্ষক হিসেবে বলি, তাহলে অবশ্যই বলবো বাবা ভুল করেছেন। কেন, সে একটা পড়াশোনা করেছে, মানে স্টুডেন্ট একটি পড়াশোনা করেছে, সে প্রশিক্ষণ নিয়েছে, সে কোনো একটা জায়গা ওপেনিং পেয়েছে, সেখানে তো প্রথম 1-2 বছর হ্যাজার্ড হবেই। যারা এত লাখ লাখ টাকা খরচা করে বিটেক করছে, এমবিএ করছে, তারা যখন প্রথমে চাকরিতে ঢোকে তাদের হ্যাজার্ড বা হ্যাসেল সহ্য করতে হয় না?
তারা তো আরো অনেক বেশি ঝড়ঝঞ্ঝার সম্মুখীন হয়, তাদের তো অনেক বেশি হিউমিলিয়েশনের মানে মুখোমুখি পড়তে হয়। তো যাই হোক, যে টাকার ওপেনিং পেয়েছিল সেটা দিয়ে সে যদি 2 বছর দাঁতে দাঁত চেপে কাজটা করতে পারতো, তার একটা সিভিতে সে যদি লিখতে পারতো 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, সে কিন্তু অনেক বড় ভালো স্কুলে অনায়াসে চান্স পেয়ে যেত, অনেক বেটার স্যালারিতে। তার বাবা পরোক্ষে তার কেরিয়ার ধ্বংস করলেন এবং তার কাজ করার যে ইচ্ছাটা সেটাকে একেবারে কবরে পাঠিয়ে দিলেন। আমার তো এটাই মনে হয়েছে। যাই হোক, আমি সেই অভিভাবকের সমালোচনা করতে এখানে বসিনি, আমিও একজন অভিভাবক। আমি কিন্তু কখনোই আমার সন্তানকে বা আমার সন্তান সম ছাত্রছাত্রীদের এই শিক্ষাটা দেব না যে তোমরা পালিয়ে এসো, তোমরা কুইট করো, তোমাদের সামনে অনেক রকম অসুবিধা আসতে পারে, তুমি ওই চাকরিটা ছেড়ে দাও, অন্য কোনো জায়গায় চাকরি খোঁজো। কিন্তু যেহেতু কম টাকার চাকরি এবং তার জন্য মানে চাকরিতে স্যালারির তুলনায় প্রেশারটা একটু বেশি, কিন্তু যেহেতু আমি এখন প্রভিশনারি পিরিয়ডে রয়েছি, আমি তো এখন অ্যাপ্রেন্টিস হিসেবে রয়েছি, আমি তো এখন স্যালারিড এমপ্লয়ি হিসেবে নেই, তাহলে আমাকে তো এগুলো সহ্য করতেই হবে। এইটুকু যদি সহ্য করতে না পারে কেউ, তাহলে তার কিন্তু কখনোই প্রাইভেট স্কুলে চাকরি করতে আসা উচিত নয়। প্রাইভেট স্কুলে চাকরি করতে এলে মাইন্ডসেট এটাই রাখতে হবে, আজ আমাকে কিন্তু বেসিক লেভেল থেকে আমাকে শুরু করতে হবে। এই মুহূর্তে যখন আমি শুরু করব অ্যাজ আ ফ্রেশার, আমার কিন্তু বিরাট কিছু স্যালারি হবে না এবং আমাকে কিন্তু কাজের চাপ আমার উপর অনেকটাই থাকবে এবং আমাকে প্রতি পদে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে, নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে, নিজের নলেজ, নিজের স্কিল সবটাই ম্যানেজমেন্ট শুধু নয়, স্কুলের সামনে, প্যারেন্টদের সামনে, সবার সামনে রাখতে হবে। আর একটা সত্যি কথা হচ্ছে, কোন স্কুল কিন্তু যদি দেখে যে এই টিচার তার জন্য একটা রত্ন, মানে এই টিচারকে তার সে মানে ভালো টিচার, ভালো পড়ায়, ভালো মানে কমিউনিকেশন তার ভালো, সে প্যারেন্ট টিচার মিটিং এ প্যারেন্টদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে প্যারেন্টকে ট্যাকল করতে পারে, কখনো ছাড়ে না, কোনো সময় ছাড়ে না। আমি বহু বছর ধরে প্রাইভেট স্কুলে প্লেসমেন্ট করছি, বিদ্যাসাথীর নিজস্ব প্লেসমেন্ট সেল রয়েছে এবং সেই প্লেসমেন্ট সেল রীতিমতো অ্যাক্টিভলি কাজ করে যে প্রত্যেকটা স্টুডেন্টকে যাতে অনেকগুলো করে ইন্টারভিউ দেওয়া যায়, একটা না একটাতে যাতে সে সাকসেসফুল হয়, এই মানে চেষ্টাটা কন্টিনিউয়াসলি আমরা করে যাই। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে মানে ভালো শিক্ষক কিন্তু স্কুলের কাছে একটা অপরিহার্য সম্পদ। ভালো শিক্ষককে কিন্তু কোনো স্কুল কখনো ছাড়ে না। তো ভালো শিক্ষক হতে গেলে কিন্তু তাকে প্রথম ওই একটাই মানে কয়েকটা সামান্য ক্রাইটেরিয়া। 1 নম্বর ক্রাইটেরিয়া, তাকে নিজের বিষয়ে দক্ষ হতে হবে, সেটা পড়াতে দক্ষ হতে হবে। 2 নম্বর বিষয়, তাকে পড়ানোর টেকনিকটা জানতে হবে, যেটা কোত্থেকে পাবে, প্রশিক্ষণ থেকে পাবে, যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশিক্ষণ মানে টিচার্স ট্রেনিং যেগুলো, সেটা তাকে নিতে হবে। প্রপার প্রশিক্ষণ যদি সে নেয়, সে অবশ্যই পারবে, না পারার তো কোনো কারণ নেই। সাংঘাতিক শক্ত ব্যাপার তো এমন কিছু নয় এটা। তো এই বিষয়টা নিয়ে আজকের লাইভ ছিল। আজকের লাইভ আমি আর বেশিক্ষণ, কতক্ষণ হলো, বেশিক্ষণ আমি আর কন্টিনিউ করবো না, হয়তো আর 3 মিনিট, 4 মিনিট কি 5 মিনিট। তার মধ্যে আজকের বক্তব্যের সারমর্ম এটাই যে বেসরকারি স্কুলে প্লেসমেন্ট পেতে গেলে কিন্তু আপনি যদি ধরাধরি করেও কোনো জায়গায় কোনো স্কুলে ঢোকেন, আপনাকে আপনার যোগ্যতা কিন্তু প্রমাণ করতেই হবে। আপনার যদি যোগ্যতা না থাকে, আপনার যদি দক্ষতা না থাকে, আপনার যদি জ্ঞান না থাকে, আপনি কিন্তু কোনোদিনই উপরে উঠতে পারবেন না, আপনি চিরকালই কিন্তু নিচেই পড়ে থাকবেন। এবং সবচেয়ে বড় কথা, স্কুল অনেক সময় কিন্তু টিচার ছাঁটাই করে, স্কুলে এক্সট্রা হয়ে যায় টিচার, হয়তো স্টুডেন্টের সঙ্গে যে টিচারের রেশিও থাকে না, সেই অনুপাতে দেখা যাচ্ছে টিচার বেশি, বা সেই টিচারকে তাদের অপরিহার্য মনে হচ্ছে না, টিচারকে তাদের মনে হচ্ছে না রেখে কোনো ফ্রুটফল দিচ্ছে। টিচারকে ছাঁটাই তালিকায় কিন্তু আপনি উপরের দিকে থাকবেন যদি আপনি দক্ষ না হন। তো দক্ষতা বাড়াতে গেলে আপনাকে অবশ্যই ট্রেনিং নিতে হবে, দক্ষতা বাড়াতে গেলে আপনাকে নিজের সাবজেক্টে পড়ানোতে দক্ষ হতে হবে, সেটা কিন্তু এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি কতখানি পড়াশোনা স্কুল লেভেলে বা কলেজ লেভেলে বা ইউনিভার্সিটি লেভেলে করেছেন, সেটা যাচাই করা কিন্তু একমাত্র আপনার হাতেই রয়েছে, কারোর হাতে নেই। আর তার সঙ্গে যেটা মানে অবশ্যই করতে হবে, বিভিন্ন এই যে স্কুলে ভর্তির জন্য বিভিন্ন বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, ম্যাক্সিমাম প্রাইভেট স্কুল তাদের কিন্তু বিজ্ঞাপন দেয় যে আজ তাদের স্কুলে ওয়াক ইন ইন্টারভিউ আছে, বা তাদের স্কুলে মেল আইডি দিয়ে বলে সিভি পাঠানোর কথা, সেগুলোতে নজর রাখতে হবে যে আমরা প্রাইভেট স্কুলে প্লেসমেন্ট চাই। আর
কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, গ্রুমিং নিজেকে করতে হবে, এটা থেকে ইম্পর্টেন্ট আর কিচ্ছু নেই। আজকের দিনে ওয়েস্ট বেঙ্গল কেন সারা ভারতবর্ষের বেশিরভাগ প্রাইভেট স্কুলই কিন্তু ইংলিশ মিডিয়াম, মানে ইংলিশ সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেখানে ইংরাজি জানি না, ইংরাজি পারি না, ইংরাজি বলতে গেলে আমার জিভ জড়িয়ে আসে, এই সমস্ত কথাবার্তা বলা যাবে না। আপনারা যে বোর্ড থেকে পড়াশোনা করেন না কেন, ইংরাজি ভাষা আপনারা সবটাই জানেন, এ থেকে জেড অ্যালফাবেট জানেন, শব্দ গঠন করতে জানেন, বাক্য গঠন করতে জানেন, মানে প্যারাগ্রাফ প্রেসি সবকিছু লিখতে জানেন, শুধুমাত্র বলতে পারেন না কনফিডেন্সের অভাবে, বলতে পারেন না ঠিক মতো চর্চার অভাবে। সেই চর্চাটা নিজে থেকেই করা যায়। নইলে যদি না করতে পারেন, যে কোনো জায়গায় স্পোকেন ইংলিশ গ্রুমিং এর কোর্স হয়, সেখানে আপনারা ভর্তি হন, একটু হলেও কনফিডেন্স সেখান থেকে পাবেন। তবে সব থেকে বেশি যেটা ভালো পারবেন সেটা হচ্ছে নিজেকে নিজে গ্রুম করা, নিজেকে নিজে সেই জায়গায় নিয়ে যাওয়া। আপনার যদি ল্যাঙ্গুয়েজ ঠিক না হয়, আপনার যদি কমিউনিকেশন স্কিল ঠিকঠাক না হয়, আপনি কিন্তু কখনো এই জায়গাটাতে এসে মানে প্রাইভেট স্কুলে কিন্তু আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন না। প্রাইভেট স্কুলের ক্ষেত্রে যে ভুল ধারণাগুলো রয়েছে, যে স্যালারি দেয় না, ভুল ধারণা। আমি আজ পর্যন্ত এত স্টুডেন্টকে প্লেস করেছি, স্যালারি দেয় না কেউ কাউকে দেখিনি, স্যালারি কিন্তু দেয়। এবার ধরুন কিছু কিছু একেবারেই খুব ছোটখাটো কিছু স্কুল আছে যারা এই ধরনের ছ্যাঁচড়ামি একেবারে করে না, বলছি না, কিন্তু সেখানে তো 1 মাস গেলেই আপনি বুঝতে পারবেন যে সে কতটা ঠিক কতটা ভুল। চলে আসার তো কোনো বাধা নেই, অনেক কিছু অপশন রয়েছে, চলে আসবেন, কোনো প্রবলেম তো নেই। সেই স্কুল যদি স্যালারি না দিয়ে তার এমপ্লয়িকে কাজ করাতে চায়, দেখুক না কতদিন সেভাবে পারবে না তো। তারপরে যেটা রয়েছে প্রাইভেট স্কুলে প্লেসমেন্ট নিয়ে, যদি আপনাদের আরো কিছু প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে করতে পারেন। বিদ্যাসাথীর ফোন নাম্বারে ডাইরেক্টলি ফোন করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি উত্তর দিয়ে দেবো। আমাদের তরফ থেকে আমরা এটুকুই বলতে পারি, প্রাইভেট স্কুলে কিন্তু প্লেসমেন্ট আমরা সাফল্যের সঙ্গে গত 10-12 বছর ধরে করাচ্ছি, এবং আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমামই প্লেসড, ভালো ভালো জায়গায় প্লেসমেন্ট তারা পেয়েছে, এবং সবটাই আমাদের ছুতে পেয়েছে এর কথা বলবো না, আর সবাই পেয়েছে এ কথাটাও বলবো না। একটা 100 জনের ব্যাচে কখনোই শেষের 10 জন প্লেস করা পসিবল নয়, কারণ তারা কোনোভাবেই আমি তাদের মোটিভেট করাতে পারছি না যে তারা কোনো জায়গায় চাকরি করার জন্য উপযুক্ত করাতে পারছি না, এটা তো থাকবেই না। এইটাকে আমি ব্যর্থতা বলে দাগিয়ে দিতে রাজি নই। এটাকে আমি মনে করি যে এটা একটা স্ট্যাটিস্টিক্স, যে 100 জন স্টুডেন্টের মধ্যে 10 থেকে 20 জন খুব ভালো হবে আর 10 জন খুব খারাপ হবে। হ্যাঁ, বাকি 70 জন কিন্তু অ্যাভারেজ, এবং এই অ্যাভারেজের মধ্যে ক্যাটাগরি থাকবে, যে ক্যাটাগরিতে অ্যাভারেজের মধ্যে বিলো অ্যাভারেজ, অ্যাবাভ অ্যাভারেজ, মিডল অ্যাভারেজ, নানান রকম ক্যাটাগরি থাকবে, প্রত্যেকেই প্লেসমেন্ট পাবে। তার ক্ষমতা অনুযায়ী, তার নলেজ অনুযায়ী, তার স্কিল অনুযায়ী সে কিন্তু প্লেসমেন্ট পাবে। তো প্রাইভেট স্কুলে প্লেসমেন্ট পেতে গেলে এই জিনিসগুলো মাথায় রাখবেন। আজকের লাইভটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।